ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ। এবার বন্ধ থাকবে কলকারখানা। নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রণোদনা, বরাদ্দ ৩,২০০ কোটি টাকা। করোনায় আজও 2 শতাধিক মৃত্যু। সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া শুরু। দেশে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানকেও দেওয়া হবে অনুমোদন। এবং মহামারীর ঈদে অনলাইনে পশু বেচাকেনা, চালু হলো ডিজিটাল হাট.নেট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদের আগে কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। 15 জুলাই থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত সবকিছুই খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে। তবে ঈদের পর 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট রাত 12টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর লকডাউনে এখনকার মতো সবকিছুই বন্ধ থাকবে। এর পাশাপাশি বন্ধ থাকবে কলকারখানাও। আর বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। সারা দেশেই করোনার ভয়াবহ রূপ, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় ঈদের আগে 9 দিনের জন্য শিথিল করা হলো চলমান কঠোর লকডাউন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, 14 জুলাই মধ্যরাত থেকে ঈদের তৃতীয় দিন 23 জুলাই ভোর 6টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সকল বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। চলমান বিধিনিষেধ রয়েছে করোনা রোগ বিস্তার কল্পে ইতিপূর্বে জারিকৃত আদেশ, সেটা 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে। একই প্রজ্ঞাপনে ঈদের পর 23 জুলাই থেকে আবারও 14 দিনের জন্য কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর বিধিনিষেধের আওতায় সবকিছুই বন্ধ থাকবে। বন্ধ থাকবে কলকারখানাও। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে। এটি এবারের মতো প্রথমবারের হয়েছে। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ, দোকানপাট বন্ধ থাকবে এই 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। লকডাউনের সময় যারা টিকা গ্রহণ করবেন তারা টিকা কার্ড দেখিয়ে যাতায়াত করতে পারবেন। কাঁচা বাজার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে পারবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষের জন্য ৩,২০০ কোটি টাকার নতুন 5টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আওতায় পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ শ্রমিকদের জন্য 2,500 টাকা করে দেওয়া হবে। থাকছে OMS কার্যক্রমও। নতুন এই প্যাকেজকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে কঠিন এই সময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান তাদের। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। করোনা মহামারীতে দেশ জুড়ে চলছে লকডাউন। বেশিরভাগ বেসরকারি অফিস, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ রয়েছে গণপরিবহন। এ অবস্থায় কাজ হারিয়েছেন অনেকেই। কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। এবার তাদের জন্যই নতুন 5টি প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্যাকেজের আওতায় 2,500 টাকা করে পাবেন দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ শ্রমিকরা। মোট উপকারভোগীর সংখ্যা 17 লাখের বেশি। শহর এলাকায় 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত OMS কার্যক্রম চলবে। এজন্য বরাদ্দ 150 কোটি টাকা। 333-তে ফোন করে খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ থাকছে 100 কোটি টাকা। পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং PKSF এর মাধ্যমে 4% সুদে ঋণ দিতে বরাদ্দ রাখা হয়েছে 1,500 কোটি টাকা। এছাড়া হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে 4% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ প্রদানে থাকছে 1,000 কোটি টাকা। এসব উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য ভীষণ উপকারী বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। মূলত এগুলো 5 মিশালি প্রণোদনা, অর্থাৎ কিছু কিছু আছে শুধুমাত্র অনুদান, কিছু আছে ঋণ, কিছু দেখা যাচ্ছে যে
খাবার সাহায্য, সুতরাং এই সবগুলো মিলেই আছে। এর জন্য আসলে যেটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য, যে কারা টাকাটা পাচ্ছে তাদের জন্য একটা বড় ডেটাবেস দরকার। একটা সুনির্দিষ্ট ডেটাবেস থাকলে ভালো হতো আমাদের জন্য। মহামারীর কঠিন সময়ে ধনীদেরও এগিয়ে আসার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। সমাজের যারা বড় বড় ব্যবসায়ী, যারা খুব দ্রুত স্টিমুলাস প্যাকেজ নিয়ে গেছেন, তাদেরকে এখনো দু একটা ব্যতিক্রম বাদে সেভাবে সমাজে আমরা দেখতে পাচ্ছি না। এই প্রণোদনা প্যাকেজ ভূমিকা রাখবে অর্থনীতিতে। সেখানে সরকারকেই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 203 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 61 জন, শনাক্ত 12,198 জন। নতুন করে সুস্থ হয়েছেন আরও 7,646 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কিছুটা কমেছে। আর বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা, সুস্থতার সংখ্যাও কম নয়। করোনায় সারা দেশে 24 ঘন্টায় 203 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 16,842। 41,755 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 12,198। মোট শনাক্ত 10,47,155। নতুন 7,646 জন সহ সুস্থ হয়েছে 8,89,167। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 29.21%। সুস্থতার হার 84.91 এবং মৃত্যু 1.61%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 61 আর খুলনা বিভাগে মারা গেছে 53 জন। মৃতদের মধ্যে 118 জনই ষাটোর্ধ্ব। কোয়ারেন্টাইনে আছে 1 লাখের বেশি মানুষ এবং আইসোলেশনে 68,000-এর বেশি। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 70,56,989। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সারা দেশের সর্বাত্মক লকডাউনের মধ্যেও কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে 27 জেলায় মারা গেছেন 213 জন। এর মধ্যে খুলনা বিভাগে করোনায় 48 ও উপসর্গে মারা গেছেন 17 জন। একুশে প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আলিসা। খুলনা বিভাগে করোনায় 48 ও উপসর্গে মারা গেছে 17 জন। এর মধ্যে খুলনার 4 হাসপাতালে 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 14 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। এছাড়া করোনায় বাগেরহাটে 1, সাতক্ষীরায় 1, যশোরে 10, নড়াইলে 3, ঝিনাইদহে 5, কুষ্টিয়ায় 9, চুয়াডাঙ্গায় 2 ও মেহেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ঝিনাইদহে 7, চুয়াডাঙ্গায় 2 ও সাতক্ষীরায় 8 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা উপসর্গে 19 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে 4.06% বেড়ে শনাক্তের হার 33.69%। ময়মনসিংহ মেডিকেলে 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় 10 ও উপসর্গে 8 জন। নতুন শনাক্ত 262 জন। ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে 16 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জন করোনায় ও বাকি 9 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন শনাক্ত 192। বরিশালে করোনা উপসর্গে 15 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 879 জন। চট্টগ্রামে করোনা উপসর্গে মারা গেছে 10 জন। একদিনে সর্বোচ্চ শনাক্ত 955 জন। নাটোরে করোনা উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে করোনা উপসর্গে মারা গেছে 9 জন। নতুন আক্রান্ত 272 জন। পাবনায় 7 জনের মৃত্যু হয়েছে। নতুন 222 সহ আক্রান্তের হার 29.60%। রংপুরে করোনা উপসর্গে মারা গেছে 6 জন। ঠাকুরগাঁয়ে করোনায় একদিনে আরও 6 রোগীর মৃত্যু। নতুন শনাক্ত 94 জন। সিলেট বিভাগে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটে 4 ও হবিগঞ্জে 1 জন। গাজীপুরে মারা গেছে 5 জন। নতুন আরও 197 সহ সংক্রমণের হার 50%। বরগুনায় মারা গেছে 4 জন। দিনাজপুরে করোনায় 3 জনের মৃত্যু, শনাক্তের হার 29.74%। জয়পুরহাটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। শেরপুরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 34.68%। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ঢাকার 2 সিটি সহ দেশের 12 সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এর আগে আরও 3টি ভ্যাকসিন প্রয়োগ করা হলো। আজই প্রথম দেওয়া হলো মডার্নার টিকা।
মডার্নার টিকার মজুদ আছে 25 লাখ ডোজ। বেশি মানুষকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে 35 করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম আর ফাইজারের পর মহানগরীর মানুষেরা পাচ্ছেন মডার্নার টিকা। রাজধানীর 40টি কেন্দ্রে শুরু হয় মডার্নার টিকাদান। বিভিন্ন কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে টিকার লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। নিবন্ধনের বয়সসীমা কমানোর কারণে এবার 35 বছর হলেই টিকা নিতে পারছেন। নিবন্ধন করে টিকা নিতে পারেননি এমন যে কেউ কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন বলে জানালেন ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক। এই ভ্যাকসিনটা 35 ইয়ার্স প্লাস আমাদের যারা পাবে এখন, পরে হয়তোবা এটা নিচে নেমে আসবে। এবং গভর্নমেন্টের যে পরিকল্পনা যে আমরা যদি ভ্যাকসিন কভারেজ না বাড়াতে পারি তাহলে এই যুদ্ধে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং বরিশাল সিটি এলাকায় একযোগে টিকাদান শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে সবাই টিকা নিচ্ছেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিতে পেরে খুশি নিবন্ধনকারীরা। সিটি কর্পোরেশন এলাকায় আমরা এটা মডার্নার ভ্যাকসিন পেয়েছি। আমাদের এখানে যে পরিমাণ রেজিস্ট্রেশন আছে এখনো টিকার যে পরিমাণ সংখ্যা সেই সংখ্যাটাকে এক্সিড করে নাই। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এবং শহীদ আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল কেন্দ্র থেকে মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। গাজীপুরে বরাদ্দ দেয়া হয়েছে 64,800 ডোজ টিকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টিকার জন্য সকাল থেকেই মানুষের ভিড়। সিভিল সার্জন জানান মডার্নার 27,600 ডোজ দিয়ে শুরু হয়েছে টিকাদান। ঢাকা সিটিতে সিনোফার্মের টিকা দেয়া বন্ধ থাকলেও রাজধানীর বাইরে এই কার্যক্রম চলছে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ভ্যাকসিনের স্বনির্ভর হতে চায় বাংলাদেশ। এজন্য টিকা উৎপাদনের প্রস্তুতিও নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, গোপালগঞ্জের সরকারি ওষুধ কারখানা ইউডিসিএল এর প্রকল্প তৈরি করে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত। সেই সাথে সক্ষমতা বিবেচনায় বেসরকারিভাবে টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ রাজধানীর গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে গ্রামেগঞ্জে। দেশের সব জায়গায় নেই পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা, তাই প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। এ অবস্থায় একটি প্রশ্নই সামনে এসেছে, কিভাবে নিয়ন্ত্রণে আসবে করোনা সংক্রমণ। যেসব দেশ ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পেরেছে কেবল তারাই সফল হয়েছে। সে পথেই হাঁটতে চায় সরকার। লক্ষ্য 80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা। লক্ষ্য অর্জনে বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে সরকার। এ পর্যন্ত হাতে থাকা কোভিশিল্ডের 1,02,00,000 টিকার প্রায় পুরোটাই ব্যবহার করা হয়েছে। এসেছে ফাইজারের 1,06,000, মডার্নার 25 লাখ এবং সিনোফার্মের 31 লাখ ডোজ টিকা। বিশ্বব্যাপী বেড়েছে টিকার চাহিদা। এ বাস্তবতায় টিকা উৎপাদনের পথে হাঁটছে সরকার। সব মিলে আমাদের ভ্যাকসিনের যে পরিকল্পনা আছে সেটা হলো প্রায় ধরেন 12-13 কোটি লোকের, যেটা প্রায় 80% লোককে এটা আমরা দিতে সক্ষম হব। সরকারের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোপালগঞ্জের ঘোনাপাড়ায় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। সরকারের পরিকল্পনা ইডিসিএল বা তার পাশে ভ্যাকসিন উৎপাদন করা। সরকারিভাবে ভ্যাকসিন উৎপাদন করার প্রস্তুতি আমরা অলরেডি গ্রহণ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা অনুমোদনও চেয়ে নিয়েছি এবং আমরা একটা এখন প্রজেক্ট তৈরি করে আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা শুরু করে দিব, নির্মাণ কাজ এবং উৎপাদনের কাজ। বেসরকারিভাবে টিকা উৎপাদনেও উৎসাহ দিতে চায় সরকার। প্রাইভেট সেক্টরকে আমরা অনুপ্রাণিত করেছি যে আপনারা যে কোনো কোম্পানির সাথে মিলে এখানে ভ্যাকসিন উৎপাদন করতে পারেন এবং আপনাদেরকে আমরা সেই অনুমোদন দিয়ে দিব। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে কোরবানির পশুর হাটে জনসমাগম রোধে দেশব্যাপী চালু হলো অনলাইন ডিজিটাল হাট.নেট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ই-ক্যাপের যৌথ উদ্যোগে HUI এর কারিগরি সহযোগিতায় এই হাটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশের পথে চলছে অপ্রতিরোধ্য যাত্রা। মানিক শিকদারের রিপোর্ট।
করোনা মহামারীর কারণে গত বছর খামারি ও উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এবারও করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে। এই অবস্থায় উৎসব ও অর্থনীতিকে ধরে রাখতে এবছর দেশব্যাপী অনলাইন হাট চালু করেছে সরকার। সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্ম digitalhat.net এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। উদ্যোক্তারা জানান, অনলাইন হাটে 2 লাখেরও বেশি কোরবানি পশু কেনাবেচা হবে। এতে সরাসরি লাভবান হবেন 10,000 খামারি ও উদ্যোক্তা। সারা বাংলাদেশের যত ডিজিটাল হাট, অনলাইন ডিজিটাল হাটগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে 64টি জেলার সাথে কানেক্ট করে দেয়া। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, করোনাকালে খামারিদের 700 কোটি টাকা প্রণোদনা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি। ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত ডোর টু ডোর গিয়েছে। এক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা আমাদের অনেক সাহায্য করেছে। এই ডিজিটাল ব্যবস্থা না হলে আমার মনে হয় এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারতাম। নিজেদের তৈরি অ্যাপস ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ স্বনির্ভর হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। digitalhat.net, এবং foodfornation.gov.bd এই 3টা যে সরকারি প্ল্যাটফর্ম, সেটা যেন প্রযুক্তিগতভাবে নিরাপদ থাকে, সাইবার হামলা থেকে যেন নিরাপদ রাখা যায়। উদ্বোধন অনুষ্ঠানেই মাত্র 3 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে অনলাইনে একটি কোরবানির গরু কিনেন জুনায়েদ আহমেদ পলক। করোনা সংক্রমণ এড়াতে দেশবাসীকে ঘরে বসেই কোরবানির পশু কেনার আহ্বান জানান তিনি। এটা কিন্তু নিরাপদ এবং সাশ্রয়ী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। তামাক মুক্ত দেশ করতে সুনির্দিষ্ট পথ নকশার তাগিদ, ককাস গঠনের কথা বলছেন এমপিরা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে একমাত্র কর্মসূচি হিসেবে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। লকডাউনকে ফাঁকি দেয়া গেলেও করোনাকে ফাঁকি দেয়া যায় না। তার প্রমাণ আজকের অতি সংক্রমণ এবং মৃত্যুর উচ্চহার। জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না, আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। সাংগঠনিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচির মতো জনগণের পাশে থাকা। 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট পথনকশা জরুরি বলে মনে করছেন তামাক বিরোধী প্রচারণায় যুক্ত সংসদ সদস্যরা। একই সাথে এমপিদের নিয়ে ককাস গঠনের প্রয়োজনীয়তার কথাও বলছেন তারা। এছাড়া ট্যাক্সের হার আরও বাড়িয়ে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করার পক্ষে মত তাদের। মঙ্গলবার এক অনলাইন আলোচনায় সংসদ সদস্যরা এসব মতামত তুলে ধরেন। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। জনগণের কাছে যেন এটি চলতি অর্থবছরের বাজেটে নিম্ন ও মধ্যস্তরের সিগারেটের পাশাপাশি কর হার অপরিবর্তিত রাখা হয়েছে গুল ও জর্দায়। শুধুমাত্র উচ্চ ও প্রিমিয়াম স্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যসীমা 5 থেকে 7 টাকা বৃদ্ধি করা হয়েছে, যা হতাশ করেছে তামাক বিরোধীদের। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের নিয়ে উন্নয়ন সমন্বয়ের এই ওয়েবিনার। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ডক্টর আতিউর রহমান বলছেন, বাজেট অনেক আগেই প্রণয়ন করা হয়ে যায়, ফলে তামাক বিরোধীদের বক্তব্য সরকার আমলে নিলেও বাজেটে এর যৌক্তিক প্রতিফলন দেখা যায় না। আমরা আগামী অর্থ বছর অর্থাৎ 22-23 অর্থ বছরে তামাক পণ্যে ঘোষিত খুচরা মূল্য উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও বর্ধিত মূল্যের উপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের জন্য কাজ করছি এবং এই কাজের সূচনা কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেল। সংসদ সদস্যরা বলছেন, 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার থেকে সরে আসেনি সরকার, তবে লক্ষ্য বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি। এটি একটি লম্বা পথ, একদিনই শেষ হয়ে যাবে না, কিংবা এক বাজেটই সব সমস্যার সমাধান হবে না। এই করারূপ করলে যেই করের টাকা হবে সেই করের টাকা দিয়ে ওখান থেকে কিছু টাকা অন্তত যারাই তামাক ব্যবহার চাষাবাদ করে তাদের দিতে হবে। খুবই প্রয়োজন হয়ে গেছে চিহ্নিতকরণ, যে কোন কাজগুলো আবার করা জরুরি। সেই ক্ষেত্রে আমি আবারও বলবো, বারবার করে বলছি যে কথাটি,
যে একটি পুরো আমাদের প্ল্যানটা করা দরকার, পরিকল্পনাটা করা দরকার 40কে কেন্দ্র করে। তামাক চাষী এবং তামাক পণ্য বিক্রেতাদের উপর কর আরোপ করা যায় কিনা তা ভেবে দেখার সময় এসেছে বলেও জানান সংসদ সদস্যরা। তামাকজাত দ্রব্য যারা বিক্রি করবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামালুল আলমকে চেয়ারম্যান করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 28 জুন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডকে পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছিল হাইকোর্ট। বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সচিব আনোয়ার ইসলাম শিকদার, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক এমডি আব্দুল হালিম চৌধুরী। 2019 সালের 14 জুলাই পিপলস লিজিং অবসানের জন্য আদালতে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন ও সদস্য এম এ কাশেমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিষয়ে দুদক করেছেন মানবাধিকার কর্মী প্রোটেকশন ফর লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা ডক্টর সুফি সাগর শামস। রাজধানীর রিপোর্টার্স ইউনিটি সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জঙ্গিবাদ ও দুর্নীতির হাত থেকে প্রতিষ্ঠানটি বাঁচানোর দাবি জানান। বলেন, আজিমউদ্দিন আহমেদ ও এম এ কাশেম দুজন মিলে বিশ্ববিদ্যালয়ের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন, পাশাপাশি জঙ্গি তৈরির কারখানা হিসেবে গড়ে তুলছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে। রাজধানীতে লকডাউনে কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠন। মোহাম্মদপুরের বসিলায় স্বেচ্ছাসেবক লীগ 200 মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ রেশন পদ্ধতিতে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে। বিভিন্ন স্থানে রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে ছিন্নমূল মানুষের মাঝে। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ অসহায় কর্মহীন মানুষকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেউ যাতে খাবারের কষ্ট না পায় সেজন্যই এই উদ্যোগ বলে জানান সংগঠনটির সভাপতি। আমরা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, পানের দোকানদার, এমনকি নাইট গার্ড, তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। এটা ঢাকা শহরে চলমান থাকবে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তরের 14 নম্বর ওয়ার্ডে রেশনিং পদ্ধতিতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যুবলীগের নেতা কর্মীরা রেশনিং পদ্ধতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উপহার বিতরণ করে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের 26 নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এটা আমাদের অলরেডি 75টা ওয়ার্ডে প্রতিদিন এক একটা ওয়ার্ডে হচ্ছে, আমাদের প্রত্যেকদিন কোনো না কোনো ওয়ার্ডে কাজ হচ্ছে। এছাড়া প্রতি রাতে যুবলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমন্ডি, আসাদগেট এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে চলছে রান্না করা খাবার বিতরণ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। করোনার সংকটকাল পার করছে পোল্ট্রি শিল্প, বিক্রি কমেছে 1/3। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ত্রাণ সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে খুলনা জেলার স্টেডিয়ামে 5000 দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া খুলনার শিববাড়ি চত্বরে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর টহল কার্যক্রমও পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এই সময় করোনা পরিস্থিতির সংকটময় অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ।
গাজীপুরের চান্দিনায় 7 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন স্টাইল ক্রাফট পোশাক কারখানায় প্রায় 700 কর্মকর্তা ও কর্মচারী। শিল্প পুলিশ জানায়, কারখানা কর্তৃপক্ষ অনেক দিন ধরে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বকেয়া রেখে আসছিল। এর আগে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদনও করা হয়, তবে তাতে ফলাফল না পেয়ে তারা আজ সকালে কারখানায় এসে প্রথমে কর্মবিরতি ও পরে বিক্ষোভ করেন। পরে ঢাকা জয়দেবপুর সড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে 975 গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস সহ 3 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে নগরীর পতেঙ্গায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুশিউর রহমান জুয়েল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব মাদক সহ 3 জনকে আটক করা হয়। মাছ ব্যবসার আড়ালে টেকনাফ থেকে এসব মাদক চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করা হতো। এর আগে গত ফেব্রুয়ারি মাসে 140 গ্রাম আইস সহ 2 জনকে গ্রেফতার করেছিল র্যাব। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। দেশের প্রাণীজ আমিষের চাহিদার প্রায় 40% যোগান দিচ্ছে পোল্ট্রি শিল্প। খাতটিকে কেন্দ্র করে গড়ে উঠছে ক্ষুদ্র মাঝারি অনেক প্রতিষ্ঠান। কমপক্ষে 60 লাখ মানুষের জীবিকা এখন পোল্ট্রি শিল্পকে ঘিরে। উদ্যোক্তারা বলছেন, করোনা মহামারীর প্রভাবে পোল্ট্রি মুরগি ও ডিমের বিক্রি 1/3 কমেছে। ফিডের চাহিদাও কম। সব মিলে দেশের পোল্ট্রি শিল্প সংকটকাল পার করছে। পোল্ট্রি শিল্প নিয়ে তহিদুর রহমানের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। প্রায় 2 দশক ধরে প্রোটিনের অন্যতম যোগানদাতার ভূমিকায় দেশের পোল্ট্রি শিল্প। প্রাণীজ আমিষের প্রায় 40% আসছে এই খাত থেকে। প্রান্তিক জনগোষ্ঠী নির্ভর এই শিল্পে নারীর অংশগ্রহণ 40%, আর পোল্ট্রি পণ্যের বাজার এখন 50,000 কোটি টাকার উপরে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে পোল্ট্রি শিল্পের অবদান প্রায় 1.6%। করোনা পূর্ববর্তী বছরগুলোতে গড়ে 12% প্রবৃদ্ধি হতো এই খাতে। বাড়ছিল দিন দিন পোল্ট্রি মাংস ও ডিম গ্রহণের পরিমাণও, যা মেধাবী জাতি গঠনের জন্য খুবই জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রোটিন সোর্স যেটা, এটা কিন্তু মেজর সোর্স, মোস্ট অফ দ্য সোর্স হলো পোল্ট্রি। আপনি ডিম বলেন আর মাংস বলেন, পুরোটাই পোল্ট্রি থেকে, বেশিরভাগই পোল্ট্রি থেকে আসে। কিন্তু করোনা মহামারীর কারণে আয় ও জীবিকার উপর আঘাত আসায় নতুন করে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য এমনটাই। আর এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তাদের উপর। কমেছে ডিম ও মুরগির চাহিদা, বন্ধ হয়ে গেছে অনেক খামার। আমার পাশে আরো 10টা খামার আছিল এলিয়ার, কিন্তু বর্তমানে একটাও না। করোনার কারণে লকডাউন দিয়ে দেয়, যার জন্য আবার রেট কমে গেছে। উদ্যোক্তারা বলছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে কমপক্ষে 60 লাখ মানুষের কর্মসংস্থান পোল্ট্রি শিল্পে। কিন্তু করোনার প্রভাবে বড় ধরনের সংকটে এই শিল্প। পোল্ট্রি মুরগির বিক্রি কমেছে অন্তত 35%, আর 30% কমেছে ফিডের চাহিদা। ডিমের বিক্রিও কম। মার্চের লাস্টে যে ধাক্কাটা আমরা খেয়েছি, সেই ধাক্কাটায় আমাদের মুরগির বাচ্চাকে মেরে ফেলতে হয়েছিল, ডিম নষ্ট করতে হয়েছিল। এই সোর্সটা যাতে নষ্ট না হয়, সেটার দিকে সরকার যদি মনোযোগী হয়, সেই ক্ষেত্রে সারা দেশের মানুষই উপকৃত হবে, খামারিরা বেঁচে যাবে, সবাই লাভবান হবে। 2016 সালের সর্বশেষ জরিপ বলছে, 2010 সালের মানুষের দৈনিক গড় মুরগির মাংস গ্রহণের পরিমাণ ছিল 11.22 গ্রাম। 2016 সালে যা বেড়ে 17.33 গ্রামে উন্নীত হয়। আর ডিম গ্রহণ 7.2 গ্রাম থেকে বেড়ে দাঁড়ায় 13.58 গ্রামে। তবে করোনা পূর্ববর্তী সময় অর্থাৎ 2020 সাল পর্যন্ত এ হার আরও বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এদিকে পোল্ট্রি শিল্পের সংকট উত্তরণে সমন্বিত পদক্ষেপ দরকার বলে মত অর্থনীতিবিদদের। বিশেষ করে সরকারি নীতি সহায়তার কথা বলছেন এই অর্থনীতিবিদ। 50 লক্ষেরও অধিক লোকের কর্মসংস্থান বাড়বে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা এবং নীতির মাধ্যমে আমাদের পোল্ট্রি সেক্টরকে আমরা সহায়তা করি। কর্মসংস্থান বান্ধব এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।
পোলট্রি বিকাশের জন্য তাদের কিভাবে আর্থিক প্রণোদনা দেওয়া যায়, স্বল্প সুদে সহজ শর্তে কিভাবে লোন দেওয়া যায়, সকল বিষয়টাকে আমরা মাথায় রেখেছি। 4 দশক আগে বাংলাদেশে জনপ্রতি বার্ষিক মুরগির মাংস গ্রহণের পরিমাণ ছিল মাত্র 1 কেজি। এখন তা বেড়ে প্রায় 6.7 কেজিতে উন্নীত হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক খবর। ইরাকে কোভিড হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আগুন লেগে অন্তত 52 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও 67 জন। স্থানীয় সময় সোমবার রাতে দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় শোক জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বাহরাম সালি। ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় মিশ্র টিকার বিরুদ্ধে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কিছু দেশ করোনা টিকার মিশ্রণ করছে, যা ভয়াবহ প্রবণতা। সিডনিতে করোনা সংক্রমণ বাড়ায় মেয়াদ বাড়ছে লকডাউনের। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ বলছে, যেসব নাগরিক 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের বুস্টার টিকার প্রয়োজন নেই। কুয়েতে শিশুদের বাড়ির বাইরে যাওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। তিউনিজিয়ায় 10 লাখ ডোজ করোনা ভ্যাকসিন দিচ্ছে সৌদি আরব। ফ্রান্সে ভ্যাকসিন না নেওয়া কোনো স্বাস্থ্যকর্মীকে কাজে যোগদানের অনুমোদন দেওয়া হবে না। এদিকে ব্রাজিলে গেল 24 ঘন্টায় 7 শতাধিক মৃত্যু হয়েছে। ব্রিটেনে একদিনে আক্রান্ত হয়েছে 34,000-এর বেশি। অপরদিকে ভারতে গেল 24 ঘন্টায় 37,154 জন আক্রান্ত নিয়ে মৃত্যু হয়েছে 724 জনের। সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষে উত্তাল আফগানিস্তান। কোথাও আফগান সৈন্যরা তালেবানদের প্রতিহত করছে, আবার কোনো কোনো জেলা দখলে নিচ্ছে তালেবান। এরই মধ্যে তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানের ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে আফগানিস্তান। আর জানাচ্ছেন আজহারুল ইসলাম। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষ হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় 2 প্রদেশে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে শতাধিক তালেবান সদস্য নিহত হয়েছে। সেই সাথে আফগান স্পেশাল পুলিশ বাহিনীর এক অভিযানে মারা গেছে লগার প্রদেশের তালেবান গোয়েন্দা প্রধান। সরকারি এক বিবৃতিতে জানানো হয়, ওই অভিযানে 2 তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে তালেবান বাহিনী উত্তর পূর্বাঞ্চল থেকে গজনি শহর ঘিরে ফেলেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তালেবান সদস্যরা ঘরবাড়িতে ঢুকে সাধারণ মানুষকে সরকারি সেনাদের বিরুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে আফগানিস্তানের বর্তমান অস্থিরতার জন্য পাকিস্তানকে দায়ী করছে আফগান সংবাদ মাধ্যম ও রাজনীতি বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, পাকিস্তানের প্রচ্ছন্ন তালেবান সমর্থন মার্কিন সেনা প্রত্যাহারের আবহে অস্থিরতাকে প্রশ্রয় দিচ্ছে। অন্যদিকে আফগান সেনাবাহিনীকে 2 দশক পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করলেন আমেরিকান সেনাবাহিনী প্রধান অস্টিন মিলার। প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হচ্ছে মার্কিন বাহিনী। This ceremony marks an important milestone in the transition of our involvement in Afghanistan. আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে খেলার খবরে যা থাকবে। জিম্বাবুয়ে সফরে মুশফিকের সিদ্ধান্ত বদল, খেলবেন টি-20 সিরিজে। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জানাবো খেলার খবর।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে অবশেষে খেলবেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চলতি জিম্বাবুয়ে সফরে টি-20 স্কোয়াডে শুরুতে ছিল না মুশফিকুর রহিমের নাম। নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্ট আর ওয়ানডে খেলে দেশে ফেরার। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগেই সিদ্ধান্ত বদল করেছেন মুশফিক। 23 জুলাই শুরু হতে যাওয়া 20 ওভারের সিরিজে খেলবেন তিনি। তামিম ইকবালকে যখন টি-20 সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা, তখন মুশফিকের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে খানিক নির্ভর করবে টিম ম্যানেজমেন্টকে। সিরিজের তৃতীয় টি-20তে ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজ 3-0-তে নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়া জায়ান্ট স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 141 রান করে অস্ট্রেলিয়া। জবাবে 4 উইকেট হারিয়ে 31 বল হাতে রেখেই জয় তুলে নেয় ক্যারিবীয়রা। 38 বলে 4টি 4 ও 7টি ছক্কায় 67 রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। প্রথম ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি-20তে 14,000-এর বেশি রানের মাইল ফলক করেন তিনি। এছাড়া 32 রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিকোলাস পুরান। অজি বোলার উইলে মেরেডিথ নেন 3 উইকেট। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর পিএসজি হয়ে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের সঙ্গে 16 বছরের সম্পর্ক শেষ করে পিএসজির সঙ্গে তার 2 বছরের চুক্তি 2023 সালের 30 জুন পর্যন্ত। রামোস জানিয়েছেন, রিয়াল পর্ব শেষ হলেও ক্যারিয়ারে আরও কিছু জিততে চান তিনি, আর সেটা পূরণ করতে পিএসজিকে ভরসা মানছেন। নিজের প্রিয় 4 নম্বর জার্সি পরেই খেলবেন রামোস। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ। এবার বন্ধ থাকবে কলকারখানা। নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রণোদনা, বরাদ্দ 3,200 কোটি টাকা। করোনায় আজও 2 শতাধিক মৃত্যু। সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া শুরু। দেশে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানকেও দেওয়া হবে অনুমোদন। মহামারীর ঈদে অনলাইনে পশু বেচাকেনা, চালু হলো ডিজিটাল হাট.নেট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।